শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আলোচনায় আছি আমি খালেদা নাসরিন, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। আজ আমি অনার্স প্রথম বর্ষের ব্যালানোগ্লোসাস এর দ্বিতীয় অংশটি নিয়ে আমি আলোচনা করব। আজকে আলোচনা করব মরফোলজি অফ ব্যালানোগ্লোসাস থেকে এর ইন্টারনাল মরফোলজি বা ব্যালানোগ্লোসাসের অন্তঃগঠন সম্পর্কে এবং ব্যালানোগ্লোসাসের এফিনিটি বা সম্বন্ধপরতা সম্পর্কে। গত ক্লাসে আমি বলেছি যে ব্যালানোগ্লোসাস একটি সামুদ্রিক প্রাণী যা হেমিকর্ডাটার অন্তর্গত। একে বিজ্ঞানী হাইম্যান একে হেমিকর্ডাটার অন্তর্গত করেন। একে টংওয়ার্ম বলা হয়। এটি সমুদ্রের স্যান্ডি বা বালুকাময় এরিয়াতে বসবাস করে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল পাঠে চলে যাই। মূল পাঠটি রয়েছে অন্তর্গঠন নিয়ে। প্রথমে দেহপ্রাচীর নিয়ে বলছি। ব্যালানোগ্লোসাসের দেহপ্রাচীর বাইরের দিকে এপিডার্মিস এবং ভিতরের দিকে পেশি স্তর নিয়ে গঠিত। সিলিয়াযুক্ত এপিডার্মাল কোষ এবং গ্রন্থি কোষ নিয়ে একস্তরীয় এপিডার্মিস গঠিত। কি নিয়ে? সিলিয়াযুক্ত এপিডার্মাল কোষ এবং গ্রন্থি কোষ নিয়ে একস্তরীয় এপিডার্মিস। এদের এপিডার্মিসে 3 ধরনের কোষ রয়েছে, বিশেষ ধরনের কোষ রয়েছে, যেমন মিউকাস নিঃস্রাবী গবলেট কোষ, জালিকাকার গ্রন্থি কোষ এবং দানাদার মালবেরি কোষ। এপিডার্মাল কোষের ফাঁকে ফাঁকে কালো বর্ণের সংবেদী কোষ রয়েছে। গ্রন্থি কোষ থেকে নিঃসৃত রস এদের দেহকে সবসময় ভেজা ও পিচ্ছিল রাখে। ব্যালানোগ্লোসাসের দেহ প্রাচীরে সাধারণত অনুদৈর্ঘ্য পেশিস্তর দৃশ্যমান হয়, তবে প্রোবোসিস এবং কলার অঞ্চলে অনুদৈর্ঘ্য পেশিস্তরের বাইরে বৃত্তাকার পেশিস্তরও দেখা যায়। তাহলে আমরা কি জানলাম? ব্যালানোগ্লোসাসের দেহ প্রাচীর এপিডার্মিস এবং ভিতরের দিকে পেশিস্তর নিয়ে গঠিত, এবং এপিডার্মিসে বিশেষ 3 ধরনের কোষ রয়েছে এবং এর ভিতরে রয়েছে পেশিস্তর। শিক্ষার্থী বন্ধুরা, এবার সিলম সম্পর্কে জেনে নিই। সিলম আমরা কি জানি? দেহ গহ্বরকে সিলম বলা হয়। এটিকে মেজোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে অবস্থান করে। যেহেতু ব্যালানোগ্লোসাস উন্নত একটি প্রাণী, এটি ত্রিস্তরী একটি প্রাণী। ব্যালানোগ্লোসাসের সিলম অ্যান্টেরোসিলিক প্রকৃতির। দেহের বিভক্তি অনুযায়ী দেহটাকে আমরা আগের ক্লাসে বলেছি 3টি অংশে ভাগ করা হয়, যে প্রোবোসিস অংশ, কলার অংশ এবং দেহকাণ্ড অংশ। তাহলে প্রোবোসিস অংশে যে সিলমটা থাকে তাকে প্রোটোসিল বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, প্রোবোসিস অংশে যে সিলমটা থাকে তাকে কি বলা হয়? প্রোটোসিল। এবং কলার অংশে যে সিলম থাকে তাকে মেজোসিল বলা হয়। এবং দেহকাণ্ড অংশে যে সিলম থাকে তাকে মেটাসিল বলা হয়। তাহলে সিলম কয়টি অংশে বিভক্ত? দেহের ন্যায় 3টি অংশে বিভক্ত: প্রোটোসিল, মেজোসিল এবং মেটাসিল। প্রোটোসিল এবং মেজোসিল সমুদ্রের প্রাণী দ্বারা পূর্ণ থাকে এবং মেটাসিল সিলোমোসাইট যুক্ত সিলোমীয় তরলে পূর্ণ থাকে। ওকে, এখন আমরা জেনে নিব অন্তঃকঙ্কাল বা এন্ডোস্কেলেটন সম্পর্কে। মেরুদণ্ডী প্রাণী বা কর্ডেট প্রাণীদের যেমন অন্তঃকঙ্কাল অস্থিতরুণ অস্থি নির্মিত, এর অন্তঃকঙ্কাল কিন্তু তা নয়, অস্থিতরুণ অস্থি নির্মিত না, এটা কাইটিন নির্মিত, অমেরুদণ্ডী প্রাণীর মতো। তাহলে এর দেহে 4টি প্রধান দৃঢ়তা প্রদানকারী অন্তঃকঙ্কাল রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেমন বাক্কাল ডাইভার্টিকুলাম, প্রবোসিস কঙ্কাল, ব্র্যাঙ্কিয়াল কঙ্কাল এবং পাইকোকর্ড। প্রথমেই বলি বাক্কাল ডাইভার্টিকুলাম সম্পর্কে। মুখ বিবরের ছাদ থেকে একটি খাটো, শক্ত, পুরু প্রাচীরযুক্ত ফাঁপা প্রলম্বিত অংশ প্রবোসিসের সিলোমে উন্মুক্ত হয়, যার নাম ব্রাক্কাল ডাইভার্টিকুলাম। পূর্বে এই অংশটিকে নটোকর্ড বলে বিবেচনা করা হতো, মানে ভুলবশত একে নটোকর্ড বলে বিবেচনা করা হয়েছিল এবং একে কর্ডাটার অন্তর্গত বলে দাবি করা হচ্ছিল। কিন্তু বিজ্ঞানী হাইম্যান সর্বপ্রথম এই বাক্কাল ডাইভার্টিকুলামকে নটোকর্ডের সমসংস্থ নয় বলে প্রমাণ করেন এবং এই ব্যালানোগ্লোসাসকে পৃথক একটি পর্ব হেমিকর্ডাটার অন্তর্গত করেন। তারপরে রয়েছে প্রবোসিস কঙ্কাল। প্রবোসিসের মূলে এবং মুখ বিবরের ছাদে যে কঙ্কাল থাকে তার নাম প্রবোসিস কঙ্কাল। এটি ইংরেজি ওয়াই আকৃতি বিশিষ্ট। কেমন? ইংরেজি ওয়াই আকৃতি বিশিষ্ট এই প্রবোসিস কঙ্কাল।
এই প্রোবসিস কঙ্কালটিও কাইটিন নির্মিত। কঙ্কালের মূল অংশটি পাতের মতো এবং উপরে দুটি শিং থাকে। মূল অংশটা হচ্ছে এই নিচের অংশটা হলো পাতের মতো আর এদিকে দুটি শিং থাকে। এই শিং দুটিকে কৌণুয়াও বলা হয়। এর কাজ হচ্ছে মুখ বিবরের ছাদকে দৃঢ়তা প্রদান করা। আরেকটা রয়েছে ব্র্যাঙ্কিয়াল কঙ্কাল, বোঝা যাচ্ছে এটি ফুলকা তে থাকবে, ব্র্যাঙ্কিয়াল রিজনে থাকবে। তাহলে ফুলকা ফাটলের প্রাচীর যেসব প্রাথমিক এবং গৌণভাবে উদ্ভূত ফুলকা দণ্ড দ্বারা সুরক্ষিত থাকে তাদেরকে ব্র্যাঙ্কিয়াল কঙ্কাল বলা হয়। তাহলে ফুলকা দণ্ডগুলোকেই ফুলকা কঙ্কাল বলা হয়। এগুলোর আকৃতি হচ্ছে ইংরেজি এম অক্ষরের মতো। কিসের মতো? ইংরেজি এম অক্ষরের মতো। ওকে, ইংরেজি এম অক্ষরের মতো। আর এগুলো কাইটিন নির্মিত। সর্বশেষে রয়েছে পাইগোকর্ড। দেহকাণ্ডের শেষের দিকে যে অন্ত্র থাকে এবং দেহপ্রাচীরের মাঝে অঙ্কীয়ভাবে যে মোটা শক্ত দণ্ডের ন্যায় অবস্থান করে তার নাম পাইগোকর্ড। তাহলে অন্ত্র এবং দেহপ্রাচীরের মাঝে অবস্থান করে, এটি একটু মোটা এবং শক্ত দণ্ডের ন্যায়। এটি এর কাজ হচ্ছে দেহের পশ্চাৎ যকৃত অঞ্চলকে দৃঢ়তা প্রদান করা হয়। যে পশ্চাৎ যকৃত অঞ্চল হচ্ছে এই অংশটাকে দৃঢ়তা প্রদান করা। তারপরে ব্যালানোক্লোসাসের বিভিন্ন ধরনের ইন্টারনাল অঙ্গ রয়েছে। আমরা একটু সামান্য যেমন ডাইজেস্টিভ সিস্টেম। ব্যালানোক্লোসাস খাদ্য হিসেবে আণুবীক্ষণিক জীব, পানির জৈব বস্তু এবং বালি ও মাটিতে জৈব বস্তু থাকে সেগুলো গ্রহণ করে। যেহেতু এর পরিপাক নালী সিলিয়া সমৃদ্ধ এবং সিলিয়ার টানে একটি স্রোতের সৃষ্টি হয়, স্রোতের ফলে পানির সাথে যে জৈব বস্তু দেহাভ্যন্তরে গ্রহণ করে সেখান থেকে ফিল্টারিং পদ্ধতিতে সে খাদ্য গ্রহণ করে। পরিপাকতন্ত্র খুবই সম্পূর্ণ এবং সরল প্রকৃতির। এটি মুখছিদ্র, মুখ বিপর, গলবিল, গ্রাসনালী, অন্ত্র এবং পায়ুছিদ্র নিয়ে গঠিত। আচ্ছা, প্রোবসিসে যে নিঃশ্বাসিত যে মিউকাস থাকে সেই মিউকাসে অ্যামাইলেস এনজাইম থাকে যা খাদ্য পরিপাকের অংশ নেয়। পরিপাক নালী এর অন্ত্রের যকৃত অঞ্চল থেকে কিছু এনজাইম নিঃসৃত হয় এবং পরিপাকৃত খাদ্য সারাংশ অন্ত্রের প্রাচীর দ্বারা শোষিত হয়ে যায়। এভাবে এর পরিপাক সম্পন্ন হয়। এরপর আমরা রেসপিরেটরি সিস্টেম নিয়ে একটু কথা বলতে পারি। এর শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র নিম্ন শ্রেণীর যে কর্ড রয়েছে তাদের ন্যায় এবং ফুলকা দ্বারাই সম্পন্ন হয়। যেমন গলবিলীয় অনেকটা উন্নত প্রকৃতিরই, মাছের ফুলকা আছে, এদেরও ফুলকা আছে। গলবীয় ফুলকার রন্ধ্র এবং ফুলকা থলি নিয়েই হচ্ছে এর শ্বসনতন্ত্র গঠিত। ফুলকার রন্ধ্রগুলো ইউ আকৃতির। গলবিলীয় ফুলকা রন্ধ্রগুলো সরাসরি দেহের বাইরে উন্মুক্ত হয় না। ফুলকা রন্ধ্রগুলো একটি থলির ন্যায় গহ্বরে উন্মুক্ত হয়, যাদেরকে ফুলকা থলি বা ব্র্যাঙ্কিয়াল প্রকোষ্ঠ বলা হয়। ওকে, তাহলে শ্বসনতন্ত্র কি নিয়ে গঠিত? ফুলকার রন্ধ্র এবং ফুলকা থলি। ব্যালানোক্লোসাসে এরপর আলোচনা করব। এখানে আমি শ্বসনতন্ত্রের অংশ দেখিয়েছি, যে ফুলকা থলিগুলো এখানে দেখা যাচ্ছে। ফুলকা রন্ধ্রগুলো ফুলকা থলিতে উন্মুক্ত হয়, গলবিলীয় অঞ্চল। রক্ত সংবহন তন্ত্র। ব্যালানোক্লোসাসের রক্ত সংবহন তন্ত্র কিছু উন্মুক্ত প্রকৃতির, তবু উন্মুক্ত প্রকৃতির হওয়ায়ও এর কিছু কি রক্তবাহিকা রয়েছে। তো ব্যালানোক্লোসাসের রক্ত সংবহন অংশ যদি আমি বলতে চাই তাহলে রক্ত, হৃৎপিণ্ড থলিকা, ক্যান্ডিওসাইনাস এবং সরবরাহকারী কিছু রক্তবাহিকা, ধমনী এবং কিছু শিরা রয়েছে। তাহলে ধমনী শিরা উভয় রয়েছে, কিন্তু এটা উন্মুক্ত প্রকৃতির হয়, কিছু সাইনাস রয়েছে। ব্যালানোক্লোসাসের রক্ত সম্পর্কে রক্ত কোনো শ্বাসরঞ্জক না থাকা, রক্ত বর্ণহীন, তবে বর্ণহীন থাকলে অন্যান্য কণিকাও থাকে না, যেমন শ্বেতরক্তকণিকা বা অনুচক্রিকা। তবে কিছু বর্ণহীন অ্যামিবয়েড কোষ রয়েছে যাদেরকে শ্বেতরক্তকণিকার সাথে তুলনা করা যায়। এরপর আচ্ছা, আমরা আরেকটি বিশেষ তন্ত্র রয়েছে, যেটা রেচনতন্ত্র। কিন্তু রেচনতন্ত্র সুগঠিত নয়,
গ্লোমেরুলাস নিয়ে রেচনতন্ত্র গঠিত, কোনো নেফ্রিডিয়াও এখানে অনুপস্থিত। তাহলে ব্যালানোগ্লোসাসের গঠন যদি আসে তোমাদের পরীক্ষায়, মেইনলি তোমাদের বাহ্যিক যে গঠন এক্সটার্নাল মরফোলজি বিস্তারিত আলোচনা করতে হবে, ইন্টারনাল মরফোলজিটা একটু একটু করে আলোচনা করতে হবে। তোমার পরীক্ষায় এখান থেকে 2 সেট কোশ্চেন আসে, একটা হচ্ছে ব্যালানোগ্লোসাসের গঠন আলোচনা করো, দৈহিক গঠন আলোচনা করো, অথবা ব্যালানোগ্লোসাসের এফিনিটি বা সম্বন্ধপরতা, অথবা হেমিকর্ডাটা পর্বের এফিনিটি বা সম্বন্ধপরতা একই জিনিস, যাই ব্যালানোগ্লোসাস তাই হেমিকর্ডাটা। তাহলে হেমিকর্ডাটা পর্বভুক্ত গণর নাম হচ্ছে ব্যালানোগ্লোসাস। তাহলে পরীক্ষায় আসতে পারে ব্যালানোগ্লোসাসের এফিনিটি বা সম্বন্ধপরতা আলোচনা করো, অথবা হেমিকর্ডাটা পর্বের এফিনিটি বা সম্বন্ধপরতা আলোচনা করো, দুটির আনসার একই হবে। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো, তাহলে বুঝতে পারবে। এখন এফিনিটি কাকে বলা হয়? কোনো পর্বের সাথে অন্যান্য পর্বের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আলোচনা পূর্বক এই পর্বের প্রাণীজগতে এই পর্বের অবস্থান সুনিশ্চিত করার নামই হচ্ছে এফিনিটি। তাহলে ব্যালানোগ্লোসাস আমরা দেখেছি একটি কৃমি সদৃশ প্রাণী, তাহলে এর সাথে কোন কোন পর্বের মিল রয়েছে, আবার দেখলাম যে একে করোটা পর্বের অন্তর্গত করেন। তাহলে এর সাথে আমরা আলোচনা করতে পারি কোন কোন পর্বের বেশি সাদৃশ্য রয়েছে। অ্যানালিটা পর্বের সাথে সাদৃশ্য রয়েছে, একানোডার্মাটা পর্বের সাথে সাদৃশ্য রয়েছে, যেহেতু এটা করোটার খুব কাছাকাছি, এবং করোটা পর্বের সাথে কিছুটা সাদৃশ্য রয়েছে। 3টি পর্বের সাথে আমি এফিনিটি আলোচনা করব। প্রথমে অ্যানালিটা। তাহলে অ্যানালিটার পর্বের সাথে আমরা সাদৃশ্য বৈসাদৃশ্য উভয় আলোচনা করব। প্রথমে সাদৃশ্য, খেয়াল করো, উভয় পর্বের প্রাণীরা মাটিতে গর্ত খুঁড়ে বসবাস করতে পারে। ব্যালানোগ্লোসাস হলো সমুদ্রের তীরে গর্ত খুঁড়ে বসবাস করে, আর ক্যাচুর কথা যদি চিন্তা করি তাহলে কি করে, এরাও গর্ত খুঁড়ে। অন্যান্য অ্যানালিড যেমন পানিতে বসবাসকারী কিছু অ্যানালিড রয়েছে, এরাও কি মাটিতে, কাদা মাটিতে গর্ত করে বসবাস করে। উভয়ের দৈহিক গঠন কৃমি সদৃশ এবং উভয়েরই প্রকৃত সিলোম রয়েছে, যেহেতু উন্নত প্রকৃতির উভয়েরই সিলোম রয়েছে। অ্যানালিডের পর্বেরও প্রকৃত সিলোম রয়েছে। রক্ত সংবহনতন্ত্র, রক্ত সঞ্চালন কিছুটা একই রকম, কিন্তু ব্যালানোগ্লোসাসের ক্ষেত্রে উন্মুক্ত প্রকৃতির। ক্যাচুর ক্লাইটেলাম অংশটা, ক্যাচুর ক্লাইটেলাম ব্যালানোগ্লোসাসের কলারের ন্যায় দেখতে অনেকটা। টর্নেরিয়া লার্ভার সাথে ট্রকোফোর লার্ভার সর্বাধিক মিল রয়েছে। ব্যালানোগ্লোসাসের লার্ভার নাম কি? টর্নারিয়া লার্ভা, আর নিয়েন্থিসের লার্ভার নাম হচ্ছে ট্রোকোফোর লার্ভা। তাহলে উভয়ের লার্ভার সাথে গঠনগত অনেকটা মিল রয়েছে। তাহলে এগুলো হচ্ছে সাদৃশ্য। বৈসাদৃশ্য যদি আলোচনা করতে চাই তাহলে শোনো, ব্যালানোগ্লোসাসে গলবীয় যে রন্ধ্র, গলবীয় কি ছিল, ফুলকার রন্ধ্র ছিল, এবং বাক্যাল ডাইভার্টিকুলাম যেটা কি থাকে না, অ্যানালিডদের কখনোই উপস্থিত থাকে না। তাহলে গলবিল অংশটা এখানে ফুলকার রয়েছে, এখানে বাক্যাল ডাইভার্টিকুলাম রয়েছে, যেটা অ্যানালিডদের থাকা ইম্পসিবল। এটা উন্নত প্রকৃতির একটি বৈশিষ্ট্য। ট্রকোফোর লার্ভায় নেফ্রিডিয়া থাকলেও টর্নারিয়া লার্ভাতে থাকে না। ট্রকোফোর লার্ভা অ্যানালিডদের এখানে কি থাকে, নেফ্রিডিয়া উপস্থিত থাকে, কিন্তু টর্নারিয়া লার্ভাতে আমরা কি দেখেছি, ব্যালানোগ্লোসাসের লার্ভাতে কোনো নেফ্রিডিয়া থাকে না। আর ব্যালানোগ্লোসাসের ক্ষেত্রেও কি থাকে না, কোনো নেফ্রিডিয়া, পূর্ণাঙ্গ প্রাণীতে কোনো নেফ্রিডিয়া থাকে না, একে গ্লোমেরুলাস থাকে। অ্যানালিডার সর্পিল ক্লিভেজ ঘটে, আর কিন্তু ব্যালানোগ্লোসাসের ক্লিভেজ হচ্ছে হলোব্লাস্টিক প্রকৃতির, যেটি একটি উন্নত বৈশিষ্ট্য। তাহলে উভয় পর্বের সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করে দেখা গেল কি, দুটি পর্বের প্রাণীদেরকে একই পর্বের অন্তর্গত করা কোনো মতেই সম্ভব নয়, তাই একে ভিন্ন একটি পর্ব হেমিকর্ডাটায় স্থান দেওয়া হয়েছে। ওকে, এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা চলো একাইনোডার্মাটার সাথে সাদৃশ্য বৈসাদৃশ্য জেনে নেই। প্রথমেই সাদৃশ্য, পূর্ণাঙ্গ প্রাণীর সাথে যদিও সাদৃশ্য নয়, তবে লার্ভার সাথে অনেকটা সাদৃশ্য রয়েছে। উভয় লার্ভা, ব্যালানোগ্লোসাসের লার্ভাকে কি বলা হয়, টর্নারিয়া লার্ভা, আর একাইনোডার্মাটার অনেকগুলো লার্ভা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তোমার বাইপিনারিয়া লার্ভা। উভয়ের লার্ভা ডিম্বাকার, স্বচ্ছ এবং প্যালাজিক, এগুলো সাদৃশ্য। ডিম্বাকার, স্বচ্ছ এবং প্যালাজিক। উভয় প্রকার লার্ভাতেই সিলিয়ারি ব্যান্ড থাকে। উভয় লার্ভার সিলোম অ্যান্টেরোসিলক প্রকৃতির, মানে সিলোমের প্রকৃতিটা সমসংস্থ। উভয়ের স্নায়ুতন্ত্র দুর্বল প্রকৃতির।
উভয় লার্ভার বর্ধন বা ডেভেলপমেন্ট একই ধরনের। এগুলো হলো সাদৃশ্য। বৈসাদৃশ্যের ক্ষেত্রে যদি বলতে চাই, একানোডার্মাটা প্রাণীর লার্ভায় টর্নালিয়ার লার্ভার মতো কোনো চক্ষুবিন্দু বা এপিকাল প্লেট থাকে না। তাহলে টর্নালিয়ার লার্ভায় কী থাকে? চক্ষুবিন্দু থাকে বা এপিকাল প্লেট থাকে, কিন্তু একানোডার্মাটার লার্ভাতে এরূপ থাকে না। টর্নালিয়ার লার্ভার প্রোটোসিল একটি হলেও বাইপিনারিয়ার লার্ভার প্রোটোসিল থাকে দুটি। সিলোমকে 3 ভাগে ভাগ করা যায়, প্রোটোসিল, মেজোসিল, মেটাসিল দেখেছি আমরা। তাহলে প্রোটোসিল টর্নালিয়াতে একটা আর বাইপিনারিয়াতে ডাবল বা 2টা। টর্নালিয়ার লার্ভায় দৃশ্যমান ট্যালোট্রক থাকলেও একানোডার্মাটাতে এটি অনুপস্থিত। তো দেহকে সাধারণত 3 ভাগে আমরা ভাগ করে থাকি। এটা হলো প্রোটোট্রক, মেটাট্রক এবং ট্যালোট্রক। তাহলে নিচের অংশটাকে বলা হয় ট্যালোট্রক, যেটি টর্নালিয়াতে দৃশ্যমান থাকলেও একানোডার্মাটে এরকম কোনো ট্যালোট্রক থাকে না। পূর্ণাঙ্গ অবস্থায় দুটি প্রাণীর গঠনগত কোনো রকম সাদৃশ্য দেখা যায় না। তাহলে কি করব বলো তো শিক্ষার্থী বন্ধুরা? তাহলে দুটি পর্বের প্রাণীরা গঠনগত যথেষ্ট বৈসাদৃশ্যতা প্রদর্শন করে, তাই এদেরকে অবশ্যই ভিন্ন পর্বে রাখতে হবে এবং প্রাণীবিজ্ঞানীগণ তাই করেছেন। একে হেমিকর্ডাটা এবং অন্যদেরকে কোথায় একানোডার্মাটায় অন্তর্গত করেছেন। এখন আসো মোস্ট ইম্পর্ট্যান্ট যেটি হচ্ছে কর্ডাটা প্রাণীদের সাথে সম্বন্ধপরতা। কর্ডাটার অন্তর্গত হতে হলে 3টি বেসিক বৈশিষ্ট্য লাগে শিক্ষার্থী বন্ধুরা। সাদৃশ্য 3টি বৈশিষ্ট্য কী কী? গলবিলীয় ফুলকা-ছিদ্র, ডরসাল হলোটিউবুলার নার্ভ কর্ড বা পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু, আর কি নটোকর্ড, ডরসাল নটোকর্ড। এই 3টা বৈশিষ্ট্যের মধ্যে একটা অনুপস্থিত থাকলেও কর্ডাটার অন্তর্গত হতে পারবে না। তো দেখি কী কী মিল রয়েছে। উভয় পর্বের প্রাণীগোষ্ঠীদের মধ্যে গলবিলীয় ফুলকা রন্ধ্র রয়েছে। তাহলে ফুলকা রন্ধ্র আছে, কিন্তু দেখো ব্যালানোগ্লোসাসে বাক্যাল ডাইভার্টিকুলাম, যাকে আগে নটোকর্ড বলা হয়েছিল, এটা আসলে কি নটোকর্ড না, নটোকর্ডের সমসংস্থ নয়, কারণ এটি এর উপাদান নটোকর্ডের উপাদানের ন্যায় নয়। তাহলে একটা তো অনুপস্থিত হয়েই গেল। নিম্ন শ্রেণীর কর্ডেটদের মতো ব্যালানোগ্লোসাসের গলবিল খাদ্য গ্রহণ এবং শ্বসনে অংশ নেয়, কিন্তু নিম্ন শ্রেণীর কর্ডেট কারা? সাফেলোকর্ডাটা, ইউরোকর্ডাটা, এরা যেমন ফিল্টার ফিডিংয়ে অংশ নেয়, ব্যালানোগ্লোসাস ফিল্টার ফিডিংয়ে অংশ নেয়, সেই হিসাবে একে কর্ডেটের স্থান দেওয়া গেলেও যেতে পারত। উভয় প্রাণীগোষ্ঠীর সিলোম অ্যান্টেরোসিলিক প্রকৃতির, কিন্তু ওই যে কর্ডেটের অন্তর্গত হলে 3টি বেসিক বৈশিষ্ট্য লাগবে, সেই 3টি বেসিক বৈশিষ্ট্যের মধ্যে যদি একটি অনুপস্থিত থাকে তাহলে তো কর্ডেটের অন্তর্গত হতে পারবে না, তাই ব্যালানোগ্লোসাসকে কর্ডেটের অন্তর্গত করা যায়নি। তারপরে এখন বৈসাদৃশ্য, আমরা তো বৈসাদৃশ্য কিছুটা বুঝতেই পেরেছি, যেমন ব্যালানোগ্লোসাসের অঙ্গ সংস্থান, অঙ্গগুলো কিন্তু কর্ডেটদের মতো নয়। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আমরা দেখলাম যে রক্ত সংবহনতন্ত্র, রেচনতন্ত্র, এগুলো কর্ডেটদের মতো নয়। রক্ত সংবহনতন্ত্র, স্নায়ুতন্ত্র এগুলো কর্ডেটদের মতো নয়। কর্ডেটদের পায়ে পরিবর্তে লেজ থাকে, ব্যালানোগ্লোসাসে কিন্তু এরকম লেজ বা টেইল অংশটা সুস্পষ্ট নয়। দেহের খণ্ডায়নটাও কর্ডেট ব্যালানোগ্লোসাসের মতো খণ্ডায়ন কর্ডেটদের মধ্যে নাই। আর সবচেয়ে বড় কথা, কর্ডাটা পর্বের প্রাণীদের নটোকর্ড, বাক্যাল ডাইভার্টিকুলাম কিন্তু সমসংস্থ নয়। নটোকর্ড অনুপস্থিত থাকার জন্য অবশ্যই ব্যালানোগ্লোসাসকে কর্ডাটা পর্বে স্থান দেওয়া যায় না। তাহলে কি হলো শিক্ষার্থী বন্ধুরা? একে কর্ডাটায় স্থান না দিয়ে বিজ্ঞানী হাইম্যান, বিশিষ্ট বিজ্ঞানী, উনি কী করেন, এটি নিয়ে আলোচনা করেন, গবেষণা করেন এবং গবেষণার পরে উনি সিদ্ধান্ত উপনীত হন যে বাক্যাল ডাইভার্টিকুলামের প্রকৃতি নটোকর্ডের মতো নয়, তাই একে ভিন্ন একটি পর্ব হেমিকর্ডাটায় স্থান দেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এফিনিটি আসলে এভাবে আলোচনা করে মন্তব্য করে দিবে এবং শেষে ব্যালানোগ্লোসাসের ক্লাসিফিকেশনটা অ্যাড করে দিবে। ওকে, তাহলে তোমাদের ফুল নাম্বার আসবে ইনশাল্লাহ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।